হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10-এর পারুল প্রকাশনী যে মাধ্যমিক টার্গেট আছে এর মডেল কোশ্চেন পেপার 3 এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে অঙ্কগুলো আছে এবং আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এখানে এক জায়গায় আছে আর% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হতে কত 4 গুণ হবে কত বছরে। তাহলে 8 বছরে দ্বিগুণ হচ্ছে 4 গুণ হতে কত বছর সময় নেবে সেটা বের করতে হবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আছে, a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো এখানে বলা আছে কি যে 4 বছরে না 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 8 বছরে দ্বিগুণ হলে আসল p হলে a সমান 2p, অতএব 2p সমান p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার এখানে 8 বসবে। পিপি কেটে দিলাম দুই দিক থেকে, তাহলে এখানে পেলাম 2 সমান 1 প্লাস r/100 টু দি পাওয়ার 8। তাহলে এখান থেকে বলতে পারবো 1 প্লাস r/100 এটার মান এই 8 2-এর পাওয়ারে আসবে এবং সেটা 1/8 হবে। এখন এখানে কত বছরে 4 গুণ হবে সেটা বের করতে হবে। তো আমরা ধরে নিলাম যে m বছরে 4 গুণ হবে। মনে করি m বছরে ওই মূলধন 4 গুণ হবে। তাহলে এখানে a সমান 4p, কারণ 4 গুণ হয়েছে। তাহলে অতএব 4p সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার এখানে m দিলাম, কারণ m বছরে 4 গুণ হবে বলা ছিল। পিপি কেটে দিলাম দুই দিক থেকে, তাহলে 4 সমান 1 প্লাস r/100 টু দি পাওয়ার m, আর এখান থেকে লিখতে পারবো 1 প্লাস r/100 সমান এই m এর পাওয়ারে আসবে, কিন্তু সেটা হবে 1/m এটা। তাহলে এটি ছিল 1 নম্বর সমীকরণ, এটা ছিল 2 নম্বর সমীকরণ। তুলনা করলে পাই এটা আর এটা সমান, কারণ বাদিকটা দুটো ক্ষেত্রে সমান আছে। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই এখানে 2 টু দি পাওয়ার 1-এর 8 সমান 4 টু দি পাওয়ার 1/m। তাহলে 4কে ভাঙলে আমরা 2-এর পাওয়ারে 2, কারণ 2 দুগুণে 4 হয়, তার পাওয়ারে m দিলাম, 1/m দিলাম। তাহলে এটা গুণ করতে হয়, তাহলে 2 পাওয়ারে 2 1-কে 2/m। তাহলে পেলাম কি? তাহলে পেলাম 2 টু দি পাওয়ার 1-এর 8 সমান 2 টু দি পাওয়ার 2/m। তাহলে দুই দিকে তুলনা করলে 1-এর 8 সমান 2/m, পর্যগুণ করলে পাই m সমান 8 দুগুণে 16। তাহলে এটা অতএব 16 বছরে 4 গুণ হবে। এরপরে 4-এর 2, এ এবং বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি এর লভ্যাংশ 3,030 টাকা পেল। তাহলে এর লভ্যাংশ কত? তাহলে এখানে আমাদের জানতে হবে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত দুটো সমান হয়। সুতরাং এখানে মূলধনের অনুপাত লিখলে, যেহেতু বি এর লভ্যাংশ দেওয়া আছে, তাহলে এ এর লভ্যাংশ পেয়ে যাব। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত
15,000 ইস্টু 45,000, তাহলে 1,000 দিয়ে ভাগ করলে 15:45, আর 15 দিয়ে ভাগ করলে 1:3। তাহলে এ এর লাভ বাই বি এর লাভ, তাহলে মূলধন অনুপাত 1:3, লাভের অনুপাতও হবে 1:3। তো এখানে এ এর লাভ বের করতে হবে, তাহলে লিখব এ এর লাভ, আর নিচে বি এর লাভ আছে 3,030, এটা সমান 1/3। এখন বজ্রগুণ করে পাই 3 ইন্টু এর লাভ সমান 1-এর সাথে 3,030 গুণ করতে হবে, তাহলে অতএব এ এর লাভ সমান 3030, তাকে 3 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 1010 টাকা। তারপরে 3 দাগে আছে a/3 সমান b/4 সমান c/7 ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c/c এর মান নির্ণয় করো। এটা আজ দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে, তাহলে এটা সমান কে ধরে নেব। a/3 সমান b/4 সমান c/7 সমান কে ধরি, তাহলে a সমান 3k, b সমান 4k, আর c সমান 7k। অতএব a সমান 3k, b সমান 4k ও c সমান 7k। তাহলে অতএব a প্লাস b প্লাস c/c, a এর মান 3k, b এর মান 4k, আর c এর মান 7k বাই c এর মান 7k। তাহলে 3 আর 4 7, 7 আর 7 14 সমান 14k বাই 7k, কে কেটে দিলাম, 7 2 14 2, তাহলে এখানে 2 উত্তর। তারপরে এক্স সমানুপাতি ওয়াই স্কয়ার এবং ওয়াই সমান 2a, যখন x সমান a হয় তখন দেখাও যে ওয়াই স্কয়ার সমান 4ax। তাহলে এক্স সমানুপাতি ওয়াই স্কয়ার, এখান থেকে লেখা যাবে এক্স সমান কে ওয়াই স্কয়ার, কে এখানে ভেদ ধ্রুবক, এখানে কে ভেদ ধ্রুবক। তাহলে এখানে বলা আছে ওয়াই সমান 2a আর এক্স সমান a, তাহলে এক্স সমান a আর ওয়াই সমান 2a বসিয়ে দিলাম। এখানে লিখতে হবে এক্স সমান a ও যেহেতু এক্স সমান ওয়াই সমান 2a, তাহলে আমরা পেলাম a সমান 2 2 4 a স্কয়ার কে 4 a স্কয়ার কে, তাহলে এখান থেকে বলা যায় কে সমান a আছে, তার নিচে আসবে 4a স্কয়ার। তো কাটাকুটি করলে 1/4a, 1/4a হলো কে সমান। তাহলে আমরা জানি এক্স সমান কে ওয়াই স্কয়ার, অতএব এক্স সমান কে ওয়াই স্কয়ার, কে এর জায়গা থেকে 1/4a, 1/4a বসবে। তাহলে যদি বজ্রগুণ করি, এটা নিচে আছে, এটা উপরে আছে, তাহলে এর সাথে 4x গুণ ওয়াই স্কয়ার সমান 4ax, তাহলে এটা সত্য, বা এটা দেখাতে বলা হয়েছিল এটা, তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তারপরে এখানে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, আর এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তো এটা এবি জ্যা 8 সেন্টিমিটার। এখন এটা বৃত্তের ব্যাসার্ধ আর জ্যায়ের উপর এটা লম্ব টেনেছি, তো এটা নাম দিলাম ও, এখানে পি। তাহলে এখানে এই যে ওবি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বলা আছে,
আর জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে এটা হবে 4 সেন্টিমিটার। আর এটা বের করতে হবে ওপি, অর্থাৎ ওই জ্যায়ের ও বিন্দু থেকে এবি জ্যায়ের ও বিন্দু থেকে দূরত্ব বের করতে হবে। তো এখানে ও বিপি একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যার ওবি সমান 5 সেমি, বিপি সমান 4 সেমি, আর ওপি সমান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্রানুযায়ী ওবি স্কোয়ার সমান অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ওবি এখানে বলা আছে 5 স্কোয়ার সমান ওপি মান দেওয়া নেই, আর ওবি দেওয়া আছে 4 স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় 5 5 25 সমান ওপি স্কোয়ার প্লাস 4 4 16। তো ওপি স্কোয়ার সমান 25 মাইনাস 16 সমান 9 সমান 3 স্কোয়ার। তাহলে ওপি সমান 3। অতএব ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব সমান 3 সেন্টিমিটার। তারপরে 6তে আছে পি কিউ কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দু ছেদ করে, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য কত? তাহলে এখানে একটা বৃত্ত আছে, এটা পি কেন্দ্রীয় বৃত্ত, আর এখানে আর একটা বৃত্ত, এটা কিউ কেন্দ্র। এটা বৃত্ত দুটির কেন্দ্র, এখানে পি দিলাম, এখানে কিউ দিলাম। এখন এ ও বি বিন্দুতে ছেদ করে, এ বিন্দুটা এ দিয়েছি আর এ বিন্দুটা বি দিলাম। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা আঁকবো। বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এটা সমান্তরাল সরলরেখা, বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করলো। এখন পি কিউ 5 সেন্টিমিটার, এটা আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে সিডি এর দৈর্ঘ্য কত? এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বের করতে হবে। এখন এই ছবি দিয়ে প্রমাণ হবে না, তো এখানে কি করতে হবে, পি বিন্দু থেকে সি এ সরলরেখার উপর একটা লম্ব টানতে হবে, আর কিউ বিন্দু থেকে এডি সরলরেখার উপরে একটা লম্ব টানতে হবে। তো এখানে লিখে নেব সেটা, যে পি ও কিউ বিন্দু থেকে যথাক্রমে এসি আর এডি, এসি ও এডি সরলরেখার উপর পি কিউ, এখানে আর এখানে এস, তাহলে পি আর ও কিউ এস লম্ব টানা হলো। তাহলে এই যে পি কিউ এস আর এটা একটা আয়তক্ষেত্র, কারণ এই লম্ব টেনেছি মানে এটা 90 ডিগ্রি, লম্ব টেনেছি মানে এটা 90 ডিগ্রি, এই রেখা আর এই রেখা সমান্তরাল, সুতরাং এই কোণ দুটো 90 ডিগ্রি হবে, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র। আর এটা যখন আয়তক্ষেত্র পি কিউ 5 সেন্টিমিটার, তাহলে আর এস ও 5 সেন্টিমিটার হবে। তাহলে এখানে এটা লিখে নিই যে পি কিউ এস আর একটি আয়তক্ষেত্র
আয়তক্ষেত্র, সুতরাং পিকিউ সমান আরএস, পিকিউ আর আরএস পরপর সমান, আর এটা 5 সেন্টিমিটার বলা আছে, সুতরাং আরএসও 5 সেন্টিমিটার হবে, 5 সেন্টিমিটার। তাহলে পেয়ে গেলাম কি এই আরএস সমান 5 সেন্টিমিটার। এখন আমরা জানি যে কোনো সরলরেখা, কোনো বৃত্তের কোনো জ্যায়ের উপরে যদি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানা হয়, তাহলে সেই জ্যাটিকে এই লম্বটি সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি হলো, তাহলে এই আর বিন্দু এসি এর মধ্যবিন্দু। আবার এসি এর মধ্যবিন্দু আর, কারণ এই যে পি আর এসির উপর লম্ব, কারণ পি আর লম্ব এসি, কারণটা লিখে দিলাম। তাহলে অতএব এখান থেকে বলা যায় অতএব সি আর সমান এ আর, সি আর সমান এ আর। একইভাবে এই বৃত্তের কথা চিন্তা করলে এখান থেকে বলা যাবে কি এএস সমান ডিএস, এএস সমান ডিএস, অর্থাৎ এই যে এআরটা এই এসি এর হাফ, আবার এই এএসটা এডি এর হাফ। অতএব এআর সমান হাফ এই জ্যায়ের হাফ, অর্থাৎ হাফ এসি, ও এএস সমান হাফ এডি। তো যদি যোগ করি এআর এবং এএস, তাহলে এআর প্লাস এএস, অর্থাৎ এটা আর এটা যোগ করছি, তাহলে ডান দিকটা যোগ করতে হবে হাফ অফ এসি প্লাস হাফ অফ এডি। তাহলে এই এসি আর এডি হাফ যোগফল, তো হাফ হাফ কমন নিলে এখানে হাফটা থাকবে না, বরং এটা হবে। তাহলে কি হলো, এআর আর এএস, এআর এবং এএস মিলে আরএসকে বোঝাই। তাহলে এর পরিবর্তে আরএসকে লিখতে পারি সমান 1/2। এসি এবং এডি, ছবিতে দেখো এটা এসি আর এটা এডি, তাহলে কি এটা টোটাল সিডিকে বোঝাচ্ছে, এটা সমান এখানে লিখে দিতে পারি যে হাফ সিডি, বা এখানে দরকার নেই, এখানে হাফ সিডি এখন, বা সিডি সমান 2RS, দুইটা এর সাথে গুণ হবে 2RS। আবার আরএস এর মান এখানে দেওয়া আছে, আরএস এর মান, এই যে আরএস এর মান 5 সেন্টিমিটার আমরা আগেই লিখেছি, আরএস এর মান 5 সেন্টিমিটার, তাহলে সমান 2 × 5 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে এটা 6 দাগ হয়ে গেল। এরপরে 7 দাগে আছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসি ব্যাস এবং এডিসি 130 ডিগ্রি, তাহলে এসিবি এর মান নির্ণয় করো। এখানে একটা বৃত্ত আঁকলাম, এটা তার কেন্দ্র। এখন এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসি বৃত্তটির ব্যাস আছে, তাহলে এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে দিলাম, এখানে এ দিলাম, এ বি সি ডি, এটা ডি। তো চতুর্ভুজটা কমপ্লিট করছি। আচ্ছা, এখন বলা আছে বিসি ব্যাস এডিসি 130 ডিগ্রি, এডিসি এই কোণটা 130 ডিগ্রি, তাহলে এসিবি অর্থাৎ এই কোণটার মান জানতে চেয়েছে, কোণ এসিবি এর মান বের করতে হবে। তাহলে এখানে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলো পরপর সম্পূরক হবে, অর্থাৎ এই ডি কোণটা এবং বি কোণটা এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, তার থেকে 130 ডিগ্রি যদি বাদ হয়ে যায় তাহলে আর থেকে 50 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা আছে 50 ডিগ্রি। বি কোণের নাম এবিসি, কোণ এবিসি প্লাস কোণ এডিসি মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, 180 ডিগ্রি লিখলাম। তাহলে বা কোণ এবিসি সমান
অতএব প্রথম কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস এডিসি অর্থাৎ 130 ডিগ্রি, এটা হলো 50 ডিগ্রি। তাহলে এই কোণটা 50 ডিগ্রি পেলাম। এখন এবিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ সমকোণ, এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, আর এই কোণটা আমরা পাবো কারণ আমরা জানি তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করব আর এই 50 ডিগ্রি বিয়োগ করব, তাহলে এই কোণটা পাবো। ত্রিভুজ এ বি সি এর এই কোণটা অর্থাৎ বিএসি এটাই অর্ধবৃত্তের উপর আছে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি, কারণ এটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা 90 ডিগ্রি হলো। অতএব আচ্ছা, এই কোণটা 50 ডিগ্রি পেয়েছি, আমি নতুন করে লিখছি না, এখানে 50 ডিগ্রি পেয়েছি। তাহলে কোণ এসিবি সমান 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করতে হবে আর এই 50 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি এটা বিয়োগ করে 90 ডিগ্রি পেলাম মাইনাস 50 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করলে এটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তারপরে 3 দাগে আছে 732 মিনিটকে ডিগ্রি ও মিনিটে প্রকাশ করো। তাহলে এখানে মিনিট দেওয়া আছে। এখন আমরা জানি যে 60 ডিগ্রিতে 1 মিনিট হয়, তাহলে একে প্রথম 60 দিয়ে ভাগ করলে আমরা ডিগ্রি পাবো এবং যেটা ভাগশেষ থাকবে সেটা মিনিট হবে। সাতশো 32 মিনিট সমান 732 বাই 60, এটা ডিগ্রি। এখন এই 732কে 7 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ করব, তো 60 1 60, 60 দুগুণ 120, তাহলে 12 ডিগ্রি 12 মিনিট। অতএব 732 মিনিট সমান 12 ডিগ্রি 12 মিনিট। তারপরে আছে এটা 8 দাগ হল। 9 দাগ আছে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে sec থিটার মান কত হবে? এখন tan থিটা এবং sec থিটার মান মধ্যে আমরা সম্পর্ক যেটা জানি সেই সম্পর্কটা এখানে ব্যবহার করতে হবে। তো tan থিটা sec থিটার মধ্যে সম্পর্ক হলো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা জানি যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে sec থিটা আর tan থিটাকে বাদিকে নিয়ে আসবো, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এটা এ ভাবলে এটা বি ভাবলে a স্কয়ার মানে বি স্কয়ার, আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা অর্থাৎ a প্লাস বি পাঠ হলো, এরপরে ইন্টু দি a মাইনাস বি অর্থাৎ sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এটা যখন পেলাম, প্রশ্নে দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা সমান 1/2, এই পার্টটা 1/2 দেওয়া আছে, তো এখানে 1/2 মান বসালাম, আর sec থিটা মাইনাস tan থিটা এটা থাকছে সমান 1। এখন বজ্রগুণ করলে পাই sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2 আছে, বজ্রগুণ করলে 2টা একের সাথে গুণ হবে, তাহলে 2, বা অন্যভাবে বলতে পারি বাদিকটাকে 2 দিয়ে গুণ করেছি তাই এই 2টা থাকছে না, ডান দিকটাকেও 2 দিয়ে গুণ করলে এটা 2 হচ্ছে। তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান 2 পেয়েছি। আর প্রশ্নে দেওয়া ছিল sec থিটা প্লাস tan থিটা, এটা সমান 1/2 ছিল, আর এটা এর নিচে লিখবো sec থিটা মাইনাস tan থিটা সমান 2। যখন পেলাম আমাকে এখান থেকে sec থিটা বের করতে হবে, তাহলে যদি যোগ করি, যোগ করে পাই, যোগ করলে কি হবে tan থিটা কেটে যাবে, sec থিটা হলো 2 sec থিটা সমান এখানে 1/2 প্লাস 2, তাহলে এখানে 2 এবং নিচে 1, 1 আর 2 এর লসাগু 2,
2 দিয়ে 2কে ভাগ করলে 1 থাকছে, 1-এর সাথে 1-এর গুণ, 1 1 1 প্লাস 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হলো, 2-এর সাথে 2-এর গুণ, 2 দুগুণ 4। তাহলে এটা হবে 1 আর 4 মিলে 5/2। তাহলে 2 sec থিটা সমান 5/2 পেলাম। অতএব sec থিটা সমান পাবো, sec থিটা সমান 5/2, আর এই 2 দিয়ে আবার ভাগ, অর্থাৎ 5/2, 2 এর পাশে আর একটা 2, তাহলে 5/2কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা ইজ ইকুয়াল টু 5/4। আর এটা যদি মিশ্র ভগ্নাংশ করতে চাই তাহলে 4 দিয়ে 5কে ভাগ করতে হবে, 4 1 4 সমান 4 পূর্ণ 1 4। এরপরে 10 দাগে আছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, এদের উচ্চতার অনুপাত 1:3, ওদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এখানে উচ্চতার অনুপাত যেহেতু দেওয়া আছে 1:3, তাহলে একটাকে 1h আর একটাকে 3h উচ্চতা ধরা যায়। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে বলা নেই, তো প্রথমটাকে r1 এবং পরেরটাকে r2 ধরতে পারি, আর আয়তন তো সমান বলা আছে। তো এখানে প্রথমে ধরে নেব, মনে করি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে এখানে 1:3 আছে, তাহলে 1h ও 3h, তাহলে 1টা না দিলেও চলবে, h ও 3h একক, এবং ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 একক। অতএব আয়তন যথাক্রমে আয়তনের সূত্র আমরা জানি, চোঙের আয়তন পাই r²h, পাই এখানে প্রথমটার ক্ষেত্রে r1 r²h, তো প্রথম h আছে, উচ্চতা h আছে, তাহলে h দিলাম, ও পাই এখানে পরেরটার ব্যাসার্ধ r2, তাহলে r², আর h এর জায়গাতে এখানে 3h হবে, 3h ঘন একক। এখন এই আয়তন দুটো সমান বলা আছে, এখান থেকে r1 ও r2 এর অনুপাত বের করতে হবে, তাহলে লিখব প্রশ্ন অনুসারে এটা আর এটা সমান। প্রশ্নানুসারে পাই r1² সমান পাই r2² 3h। তাহলে এখান থেকে আমাদের r1 এবং r2 বের করতে হবে, তাহলে পাই r1² সমান 3টা গুণ করে দিই, 3 পাই r2² h। তাহলে r1/r2 বের করতে গেলে এখানে যেহেতু r1 আছে আর এখানে r2 আছে, তাহলে এই পার্টটাকে আমি r2 দিয়ে ভাগ করব। এখানে আছে পাই r1² h, তাহলে যদি r2 দিয়ে ভাগ করি তাহলে r1 এর নিচে r2 আসছে, r2² দিয়ে ভাগ করব। আচ্ছা, এই পাইটাকে এখান থেকে সরানোর জন্য পাই দিয়ে ভাগ করব, এইচটাকে সরানোর জন্য এইচ দিয়ে ভাগ করব, অর্থাৎ পাই r2² h দিয়ে ভাগ করলাম। ডান দিক থেকেও তাই একই রকম, পাই r2² h, তাকে ভাগ করব পাই r2² h দিয়ে। তাহলে এখানে পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, ডান দিকটাতে পাই পাই কাটছে, r2² কাটছে, এইচ এইচ কাটছে, তাহলে r1 উপরে থাকছে r1², আর নিচে থাকছে r2² সমান 3। এখানে যেহেতু স্কোয়ার আছে উভয় দিকে বর্গমূল করব, তাহলে ডান দিকের স্কোয়ার থাকবে না, বাদিকে স্কোয়ার থাকবে না, r1/r2 সমান √3, আর √3 মানে আমরা জানি √3/1, তাহলে কি পেলাম r1:r2 সমান √3:1। এখানে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক এবং উচ্চতা h একক হলে ah/v এর মান কত হবে? তাহলে এখানে শঙ্কুর উচ্চতা এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরে নিতে হবে। শঙ্কুর উচ্চতা h আছে, তাহলে উচ্চতা ধরার দরকার নেই, কেবল ভূমির ব্যাসার্ধ ধরতে হবে। মনে করি শঙ্কুটির
ভূমির ব্যাসার্ধ r একক, অতএব এখানে প্রথম আয়তন বলা আছে ভি, ভি সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ, এখানে উচ্চতা ক্যাপিটাল এইচ দেওয়া আছে, সেই জন্য স্মল এইচ আর ধরলাম না। এটা হলো ভি সমান, তারপরে এ সমান, এ হলো ভূমিতলের ক্ষেত্রফল। আমরা জানি শঙ্কুর ভূমি বৃত্তাকার, বৃত্তের মতো, তাহলে যার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তারপরে আছে উচ্চতা এইচ, অতএব এ এইচ বাই ভি এর মান বের করতে হবে। এর মান পাই আর স্কয়ার, এইচ এর মান, এইচ উচ্চতা, সুতরাং এইচটা এইচ হিসেবে বসাবো, আর নিচে ভি এর মান 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচ কেটে দিলাম, আর স্কয়ার কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে এটা হলো 1/1/3, অর্থাৎ এটা হবে 3। এরপরে 12 দাগে আছে নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান শ্রেণীটি লেখো। তো এখানে শ্রেণীটি অন্যভাবে দেওয়া আছে, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। আমাদের কি করতে হবে, আমাদের শ্রেণী সীমানা আকারে এই টোটাল পরিসংখ্যা বিভাজন ছকটিকে লিখতে হবে। তো আমি এখানে অনুভূমিকভাবে আছে, আমি উল্লম্বভাবে লিখবো, তাহলে সুবিধা হবে। প্রথমে আছে নাম্বার অর্থাৎ শ্রেণী সীমানা, আর ছাত্র ছাত্রী সংখ্যা, এটা পাশে লিখি, ছাত্র ছাত্রী সংখ্যা। প্রথম শ্রেণী দেওয়া আছে 10-এর কম, তো এটা 0 থেকে 10, এটা 3 হলো। তারপরে 20-এর কম দেওয়া আছে, অর্থাৎ 10 থেকে 20, 20 কম আছে 12, তাহলে 12 থেকে এই 3 বিয়োগ করব, এটা হবে 9। তারপরে 20 থেকে 30, এটা আছে 27, তার আগেরটা আছে 12, 27 থেকে 12 বিয়োগ করব, তাহলে এটা 5, 1, এটা হয়ে গেল 15। তারপরে 30 থেকে 40, যেটা 40-এর কম আছে, 40-এর কম আছে 57, তো এখানে হবে 57 মাইনাস 27, এটা হলো 30। তারপরটা আছে 40 থেকে 50, অর্থাৎ 40 থেকে 50, তাহলে 75 দেওয়া আছে, 75 মাইনাস 57, 75 থেকে 57 বিয়োগ করতে হবে, এটা হলো 8, হাতে 1, তাহলে সমান 18। তারপরে 50 থেকে 60, এটা 80 দেওয়া আছে, তাহলে 80 মাইনাস 75, এটা সমান 5। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা, এই সর্বোচ্চ পরিসংখ্যা 30, 30টা পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি। এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সমান 30, এটি 30 থেকে 40 শ্রেণীতে আছে। সুতরাং সংখ্যাগুরু মান শ্রেণীটি হলো 30 থেকে 40। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।